আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। মধুখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তোমাদের উচ্চতর গণিত বিষয়ের ধারাবাহিক ক্লাস নিয়ে তোমাদের সাথে আছি আমি। আজ ধারাবাহিক ক্লাসের তোমাদের 1.2 অনুশীলনী এর পঞ্চম ক্লাস। আশা করি সকলে আমার সাথে আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমাদের চতুর্থ ক্লাস শেষ হয়েছে এই অনুশীলনীর উপরে। আজকে আমাদের পঞ্চম ক্লাস, আর আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অন্বয় এবং ফাংশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে ওই অন্বয় এবং ফাংশনের সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে অন্বয় এবং ফাংশনের লেখচিত্র নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সেই 4-5 থেকে গ্রাফ নিয়ে কাজ করছো। তোমরা অষ্টম শ্রেণীতে গ্রাফ নিয়ে অনেক কাজ করেছো। তোমরা বিভিন্ন সমীকরণের গ্রাফ এঁকেছো। তো তারই ধারাবাহিকতায় আজ আমরা তোমাদের সাথে অন্বয় এবং ফাংশনের গ্রাফ নিয়ে অর্থাৎ লেখচিত্র নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সরাসরি পাঠে চলে যাচ্ছি। হ্যাঁ, আমার সাথে অনেকেই সংযুক্ত হয়েছে, ধন্যবাদ সকলকে। যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে যে গত ক্লাসে আমরা তোমাদের 1.2 এর 12 নম্বর গাণিতিক সমস্যা পর্যন্ত সমাধান করেছিলাম। আজ আমরা 13 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের 13 নম্বরে কি দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে, যে এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করো। দেখো লেখচিত্র, আমি এর পর্যন্ত কিন্তু অন্বয় এবং ফাংশনের লেখচিত্র করি নাই। আজকেই লেখচিত্রের প্রথম ক্লাস। আমি আশা করি যে তোমাদের সবার সাথেই গ্রাফ পেপার আছে। তা এখানে বলা আছে যে এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করো এবং অন্বয়টি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় করো। দেখো এখানে আমরা অন্বয় ফাংশন কিনা বিভিন্নভাবে নির্ণয় করেছি। আজ আমরা নির্ণয় করব যে গ্রাফের মাধ্যমে অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে আমরা দেখাবো যে অন্বয়টি ফাংশন কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু শুরুতেই তোমাদের সাথে আলোচনা করে নিই। সেটি হচ্ছে যে ওখানে যে অন্বয় দেয়া থাকবে লেখচিত্রের ক্ষেত্রে, ওই এক চলক বিশিষ্ট যে সমীকরণগুলো দেয়া থাকবে, তোমরা জানো, তোমরা অষ্টম শ্রেণীতে এই এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে কাজ করেছো, যে সবসময় এক চলক বিশিষ্ট সমীকরণের যে সরল গ্রাফ আমরা আঁকি, লেখচিত্র আঁকি, ওটি কিন্তু সবসময় একটি সরল রেখা হয়। অর্থাৎ এক চলক বিশিষ্ট যে সমীকরণ, ওই সমীকরণের লেখ সবসময় সর্বদাই একটি সরল রেখা হবে। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াই অক্ষের সমান্তরাল রেখা ব্যতীত সকল সরল রেখাই কিন্তু ফাংশন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে একটু বেসিক বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন দেখো, এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে এক চলক বিশিষ্ট সমীকরণের যে সমীকরণগুলো দেয়া থাকবে, ওই ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ উভয়ই কিন্তু বাস্তব সংখ্যা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি একটি আমাদের পাঠ্য বইয়ের গাণিতিক সমস্যার সমাধান করে দেখব যে এখানে আমরা কিভাবে ওটিকে ফাংশন দেখাতে পারি কিনা, ওটিকে ফাংশন কিনা নাকি শুধু অন্যয়। তা আমরা সরাসরি গ্রাফের মাধ্যমে একটি দেখাবো। তা দেখো, এখানে দেওয়া আছে, কতে দেওয়া আছে এস অন্বয়ের লেখচিত্র অঙ্কন করো এবং অন্যয়টি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় করো। যেখানে কতে দেখো দেওয়া আছে এস ইজ ইকুয়াল xy such that 2x minus y plus 5 is equal 0। দেখো তাহলে দেওয়া আছে, দেখো 13 কতে বলা আছে, দেখো দেওয়া আছে, তোমরা given that ও লিখতে পারো। দেওয়া আছে দেখো s সমান xy such that 2x minus y plus 5 is equal 0। 2x minus y
প্লাস 5 ইজ ইকুয়াল 0। দেখো একটা অন্বয় দেওয়া আছে, এই অন্বয় থেকে আমাদের দেখাতে হবে যে অন্বয়টি ফাংশন কিনা, লেখচিত্র থেকে নির্ণয় করতে হবে। হ্যাঁ উর্মি লিখেছো, কোনো সমস্যা হচ্ছে না, ধন্যবাদ। এখন দেখো তাহলে এখানে দেওয়া আছে এটি, এখন এখানে দেখো h এর বর্ণনাকারী সমীকরণ হচ্ছে এটি 2x y 5 ইজ ইকুয়াল 0। তাহলে লেখো s এর বর্ণনাকারী সমীকরণ, s এর বর্ণনাকারী সমীকরণ দেখো সমীকরণটি হচ্ছে 2x y 5 ইজ ইকুয়াল 0। দেখো তোমাদের জানা আছে যে আমরা যখন সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন করি সেক্ষেত্রে কিন্তু আমরা y এর মান বের করে নিই, y বাদে বাকি যেগুলো আছে ডানে নিয়ে যায়। যেহেতু এখানে y মাইনাস আছে, দেখো y টিকে আমরা ডানে নিয়ে যাব, বামে থাকে 2x 5 ইজ ইকুয়াল y। এখন যদি টোটাল সাইড চেঞ্জ করে দেই, বাম পক্ষ ডান পক্ষে এবং ডান পক্ষ বাম পক্ষে, তাহলে বামে থাকে দেখো বামে আসে y, ডানে চলে যায় 2x 5। দেখো এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, এটি হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আমি একটু দেখে নিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে কিনা। বোর্ড ক্লিয়ার আছে আশা করি। ও সরি দিশা, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। তোমরা আসলে ভিন্ন ভিন্ন আইডি দিয়ে সংযুক্ত, তো এজন্য মাঝে মধ্যে আমার একটু প্রবলেম হয়। তো দেখো এখানে s এর বর্ণনাকারী সমীকরণ ছিল এটি, আমরা এখান থেকে y সমান 2x 5 বের করে নিলাম। এখন দেখো লেখচিত্র অঙ্কনের জন্য এই 1 নং সমীকরণের x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করব আমরা। তাহলে লেখো যে লেখচিত্র অঙ্কনের জন্য 1 নং সমীকরণ লেখো, 1 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য 1 নং সমীকরণের, দিশা কিছু মনে করো না, 1 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য x এর বিভিন্ন মানের জন্য x এর বিভিন্ন মানের জন্য y এর অনুরূপ মান নির্ণয় করি, অনুরূপ মান নির্ণয় করি। দেখো একই লেখা, সব ক্ষেত্রে একই লেখা, একটি সমস্যার সমাধান করতে পারলে তুমি এখানে যেগুলো যতগুলো সমস্যায় থাকুক না কেন তুমি ঠিক একইভাবে একই ধরনের লেখা, সব জায়গায় ভিন্ন কোনো লেখা নেই। তাহলে 1 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য x এর বিভিন্ন মানের জন্য y এর অনুরূপ মান নির্ণয় করি। দেখো আমরা এখন ইচ্ছা করলে দেখো এই সমীকরণ থেকে দেখো x এর বিভিন্ন মানের জন্য কিন্তু y এর বিভিন্ন মান আসবে, আমরা ইচ্ছা করলে যে কোনো মান বের করতে পারি। তা আমরা সচরাচর দেখো 5 বা 6টি মান নিব। দেখো দেখো এটি হচ্ছে x, এটা হচ্ছে y। দেখো এখানে এমন একটি সমীকরণ যেখানে তুমি x এর যে মানই নাও না কেন y এর একটি মান আসবে, অর্থাৎ সকল x এর সকল বাস্তব মানের জন্য y এর একটি বাস্তব মান আসবে। দেখো এখানে যদি আমরা একটু মাইনাসের থেকে নেওয়া শুরু করব, আমরা যদি এখানে -2 নেই, দেখো -2, তাহলে তুমি এখানে -2 বসাও। হ্যাঁ বোর্ড আজকে ভালো ক্লিয়ার আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে দেখো এখানে আমরা যদি x এর মান -2 নেই, দেখো এখানে -2 নিলে এখানে হবে -4 প্লাস 5, তাহলে y এর মান কত আসছে দেখো
দেখো আমি একটু বের করে দেখাচ্ছি। y সমান x এর মান আছে 2 ইনটু -2 প্লাস হচ্ছে 5। তাহলে এখানে আছে -4 প্লাস 5, তাহলে প্লাস -4 প্লাস 5 সমান হচ্ছে 1, তাহলে y এর মান হচ্ছে 1। দেখো x এর মান -2 এর জন্য y এর মান হচ্ছে 1। এখন যদি আমরা -1 নেই, দেখো এখানে -1 যদি বসাও, আমি আর যদি একটা দেখাইলাম, আমরা এখানে সরাসরি চলে যাব। এখানে -1 নিলে -2 হবে, -2 প্লাস 5, তাহলে কত হয়? -2 প্লাস 5 সমান হচ্ছে 3। যদি আমরা 0 নেই, দেখো এখানে 0 নিলে এই পুরাটা 0 হয়ে যাবে, শুধু 5 থাকবে, y এর মান আসবে 5। যদি 1 নেই, 1 নিলে দেখো 2 ইনটু 1 সমান 2 প্লাস 5 সমান হচ্ছে 7। যদি 2 নেই, তাহলে 2 আর 2 গুণ করলে 4, 4 আর 5 যোগ করলে 9। যদি 3 নেই, তাহলে 3 2 গুণে 6, 6 আর 5 11। দেখো আমরা বেশ কয়েকটি মান পেয়ে গেলাম, আরো মান নিতে পারতাম, আমাদের ইচ্ছা করলে আরো অনেক মান নিতে পারতাম। এখানে দেখো, এখানে আমরা যে মানগুলো পেয়ে গেলাম, আমরা যে ক্রমজোড়গুলো পাইলাম সেটি হচ্ছে -2 1 -1 3 0 5 1 7 2 9 আর হচ্ছে 3 11। আমরা এই ক্রমজোড়গুলো পেয়ে গেলাম। দেখো এখানে, দেখো এই ক্রমজোড়গুলো আমরা যে s, আমাদের যে s অন্বয়টি দেওয়া আছে, এখানে আমরা যতগুলো ক্রমজোড় নিয়েছি সবগুলোই কিন্তু s অন্বয়ের উপছেদ। দেখো এখানে আমরা ইচ্ছা করলে কিন্তু আরো মান নিতে পারতাম। তো এখানে আমরা একটু ধরে নেই যে, সুতরাং এই মানগুলো ধরে নেই যে p এর সমান, তাহলে দেখো সুতরাং p সমান আমরা ধরে নিলাম। দেখো এখানে ক্রমজোড়গুলো পেয়েছি, দেখো ক্রমজোড়গুলো হচ্ছে -2 1 আর হচ্ছে -1 3, তারপরে পেয়েছি 0 5, তারপরে পেয়েছি 1 7, তারপরে পেয়েছি 2 9, তারপরে পেয়েছি 3 11। দেখো এই ক্রমজোড়গুলো পেয়েছি। এই ক্রমজোড়গুলো কিন্তু আমাদের যে অন্বয়টি দেওয়া ছিল s, এই s অন্বয়ের উপসেট কিন্তু। দেখো তাহলে এখানে দেখো আমরা যে p এর যে ক্রমজোড়টা পাইলাম, এটা উপসেট হচ্ছে s। দেখো এখানে আমরা ইচ্ছা করলে কিন্তু আরো মান নিতে পারতাম, ইচ্ছা করলে আরো দু একটা কমও নিতে পারতাম, আর ইচ্ছা করলে বেশিও নিতে পারতাম। যেহেতু ফাংশনের বিষয়, তোমরা একটু বেশি মান নেওয়ার চেষ্টা করবে। তো এই একই লেখা কিন্তু তোমাদের 13 ক খ গ ঘ সবগুলোতে কিন্তু এই একই, এই পর্যন্ত তোমাকে আসতে হবে। দেখো একই ধরনের লেখা, এজন্য আমি একটি দেখাবো, সেটি দিয়ে তোমরা এক জাতীয় একটি দেখাবো। ক খ গ তিনটি একই রকম, আর ঘ নম্বরটা একটু ব্যতিক্রম, ওইটা আমি একটু দেখিয়ে দেবো। তাহলে ক আর ঘ দেখাবো, খ আর গ হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা একটু বাড়িতে করে আমাকে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এই পর্যন্ত চলে আসলাম, আমরা বিন্দুগুলো পেয়ে গিয়েছি। এখন যে কাজটি করব সেটি হচ্ছে গ্রাফের কাজ। আমরা এখন গ্রাফ পেপার নিব। গ্রাফ পেপার নিয়ে তোমরা জানো x অক্ষ y অক্ষ নির্ণয় করবা, x ও x ড্যাশ y ও y ড্যাশ নির্ণয় করে ওখানে তুমি বিন্দুগুলো স্থাপন করবে। তোমরা অবশ্যই বিন্দু পাতন জানো, তোমরা সকলে বিন্দু পাতন করতে পারো গ্রাফ পেপারে। বিন্দু পাতন করার পরে দেখতে হবে যে এখানে সরলরেখা আসে কিনা, এবং এই সরলরেখা y অক্ষের সমান্তরাল কিনা, এটি হচ্ছে শর্ত। যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে কিন্তু সেটি ফাংশন হবে না, আর যদি y অক্ষের সমান্তরাল না হয় তাহলে কিন্তু সেটি ফাংশন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমরা যে ক্রমজোড়গুলো পেয়েছি, এখানে প্রথম উপাদানগুলো দেখো -2 -1 0 1 2 3। প্রথম উপাদানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। দেখো আমরা ক্রমজোড় নিয়ে কাজ করেছি, যে অন্বয়ের ক্ষেত্রে কোনটি ফাংশন কোনটি অন্বয়, এই ক্রমজোড় নিয়ে যখন কাজ করেছি তখন কিন্তু ফাংশনের শর্ত ছিল যে অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় থাকবে না, সেই অন্বয় কিন্তু ফাংশন। তাহলে দেখো এখানে যে অন্বয়টা আমরা পেয়েছি, এখানে প্রত্যেকটি ক্রমজোড়ের প্রথম উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন। যেহেতু প্রথম উপাদান ভিন্ন ভিন্ন, তাহলে কিন্তু এই অন্বয়টি কিন্তু ফাংশন। এবং এই বিন্দুগুলো দ্বারা, এই বিন্দুগুলো যোগ করলে কিন্তু আমরা অবশ্যই একটি সরলরেখা পাবো। এবং যে সরলরেখা, যদি এই প্রথম উপাদানগুলো যদি সবসময় একই থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখবা যে তোমার যে লেখচিত্র তুমি অঙ্কন করবা, সেই লেখচিত্র দেখবা যে ওই সরলরেখাটা y অক্ষের সমান্তরাল হয়ে যাবে। আর যখনই y অক্ষের সমান্তরাল হবে তখন কিন্তু সেটি ফাংশন হবে না। কথা হচ্ছে দুইটি, একই কথা দুই ভাবে। সেটি হচ্ছে যে
ক্রোমোজোর গুলোর একই প্রথম উপাদান না থাকলে সেই বিন্দুগুলো দিয়ে তুমি যে লেখচিত্র অঙ্কন করবে সেই লেখচিত্রটি হবে একটি সরলরেখা এবং সেটি ওয়াই অক্ষের সমান্তরাল হবে না। আর একই প্রথম উপাদান বিশিষ্ট যদি একাধিক ক্রোমোজোর থাকে তাহলে সেই বিন্দুগুলো স্থাপন করলে সেটিও একটি সরলরেখা হবে, কিন্তু সেটি হবে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে প্রথম উপাদান একই থাকবে, আবার প্রথম উপাদান ভিন্ন হলে ওয়াই অক্ষের সমান্তরাল হবে না। এটি হচ্ছে, দেখো এখান থেকে আমরা ফাংশন বের করতে পারি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো, আজ ভালো নেটওয়ার্ক আছে। দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো এই সম্পর্ক থেকে, এই অন্বয় থেকে কিন্তু আমরা বলতে পারি যে এটি একটি ফাংশন, যেহেতু একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোর নেই। তাহলে এখন যে কাজটি করব আমরা সেটি হচ্ছে গ্রাফে কাজ করব। দেখো তোমরা গ্রাফ পেপার নাও, গ্রাফ পেপার নিয়ে x অক্ষ y অক্ষ, x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ, x অক্ষ y অক্ষ নির্ণয় করো। দেখো তাহলে এই ক্ষেত্রে তোমাদের যে লেখা লিখতে হবে, দেখো আমি আপাতত ছোট করে বোর্ডে একটু যদিও একটা অ্যাকুরেট হবে না, আমি একটু চেষ্টা করছি দেখো বোর্ডে দেখানোর জন্য। দেখো যেহেতু এখানে ঘরগুলো সমান আসবে না, মোটামুটি কাছাকাছি মান নেওয়ার চেষ্টা করো। দেখো এখানে দেখো তোমার সর্বোচ্চ 11 ঘর পর্যন্ত আছে, তাহলে বামের দিকে একটু বাড়িয়ে দেই। দেখো এখানে প্রত্যেকটি ঘর কিন্তু বর্গাকার হতে হবে, এটি তোমাদের জানা আছে। তোমাদের গ্রাফ পেপারে প্রত্যেকটি ঘরই কিন্তু বর্গাকার দেখানো আছে। এখানে আসলে বোর্ডে এভাবে স্পষ্ট দেখানো সম্ভব নয়, তারপরে আমি তোমাদের সুবিধার্থে, তোমাদের হয়তো অনেকের কাছে গ্রাফ এখন এই মুহূর্তে নাও থাকতে পারে, এজন্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে অ্যাকুরেট মান আমি হয়তো আনতে পারবো না, শুধুমাত্র একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি। দেখো এখানে যদি আমি মাঝামাঝি একটি বিন্দুকে আমরা না হয়, এটি যেহেতু বড় সংখ্যা, এটি একটি বিন্দু না হয় বাদ দিলাম। এই অক্ষটিকে যদি আমি x y অক্ষ ধরে নিই, দেখো তোমরা একটু পেন্সিল দিয়ে করবে, এটা হচ্ছে y ও y ড্যাশ। দেখো এটি হচ্ছে মাঝের বিন্দুটা নেই, এটিকে দেখো এটি হচ্ছে তোমার x ও x ড্যাশ। দেখো এখানে যদি আমরা বিন্দুগুলো স্থাপন করি, এখানে আছে -2 1, -2 x এর মান -2 হলে বামে আসে তোমরা জানো, তাহলে -2 হচ্ছে এটি, আর 1 যেহেতু ধনাত্মক তাহলে উপরের দিকে, এটি হচ্ছে -2 1 বিন্দু। তারপরে হচ্ছে -1 3, -1 এটা, আর 3 হচ্ছে 1 2 3, -1 3 বিন্দু এটা। তারপরে হচ্ছে 0 5, দেখো এটি হচ্ছে 0 1 2 3 4 5। দেখো এরপর হচ্ছে 1 7, 1 যেহেতু 1 এদিকে, 7 1 2 3 4 5 6 7। দেখো এখানে আর বিন্দু বসানোর সুযোগ নেই। দেখো এই বিন্দুগুলো যদি আমি যোগ করি, দেখো এই বিন্দুগুলো যোগ করলে দেখো একটি সরলরেখা, তোমাদের গ্রাফে একদম স্পষ্ট একটি সরলরেখা আসবে। দেখো আর এই দুটি বিন্দু স্থাপন করা সম্ভব হয়নি, এভাবে যদি তুমি বিন্দুগুলো স্থাপন করো দেখবা যে এই টান দিলে একটা সরলরেখা আসবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই সরলরেখাটা কিন্তু y অক্ষের সমান্তরাল নয়, এটি হচ্ছে y অক্ষ, এটি কিন্তু y অক্ষের সমান্তরাল নয়। তো y অক্ষের সমান্তরাল কখন হবে? যখন তোমার এই প্রথম উপাদান সব একই হবে। প্রথম উপাদান যদি একই হয় তখন এই সরলরেখা কিন্তু তখন y অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তো এখন গ্রাফ থেকে দেখো দেখতে পাচ্ছি যে এটি একটি সরলরেখা যা y অক্ষের সমান্তরাল নয়। সুতরাং আমরা বলতে পারি যে এই প্রদত্ত অন্বয়টি একটি ফাংশন। তা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা গ্রাফে যেটুকু লিখবো তোমরা জানো, তোমরা অষ্টম শ্রেণীতে এগুলো লিখেছো যে মনে করি গ্রাফে যখন কাজ করব তাহলে লেখো মনে করি, একই লেখা সব জায়গায় লিখতে হবে। মনে করি x ও x ড্যাশ
এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে দেখো যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং এখানে দেখো ওটা হচ্ছে মূলবিন্দু, ও মূলবিন্দু, এটা কিন্তু শূন্য নয়, এটা কিন্তু ও, ইংরেজি বর্ণমালা ও হচ্ছে মূলবিন্দু। এখন দেখো আমরা কিন্তু এই ক্ষেত্রে ক্ষুদ্রতম প্রত্যেক বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরেছি। তাহলে দেখো ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে ক্ষুদ্রতম বর্গের, তোমরা একটু লিখে নাও, ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে দেখো এই বিন্দুগুলো আমরা স্থাপন করব। এখানে কত কত বিন্দু পেয়েছি, -2 1, তারপরে হচ্ছে -1 3, -1 3, তারপরে পেয়েছি 0 5, তারপরে পেয়েছি 1 7, তারপরে পেয়েছি 2 9, তারপরে পেয়েছি 3 11। এত এত বিন্দুগুলি সব কাগজে স্থাপন করি, সব কাগজে স্থাপন করি। দেখো লেখা একটু ছোট হচ্ছে, আমি মুখেও বলছি, আমার কথা শুনেও তোমরা লিখতে পারো। মাঝে মধ্যে একটু কমেন্ট করে জানাতে হবে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তাহলে সব কাগজে স্থাপন করি। দেখো বিন্দুগুলি যোগ করে, যেহেতু আমি দুইটি বিন্দু বসাইতে পারি না, এই দুইটি বিন্দু বসালে কিন্তু উপরের দিকে যাবে এবং যোগ করলে সবসময় সরলরেখা হবে, এটি নিশ্চিত। স্থাপন করি। এখন দেখো বিন্দুগুলি যোগ করে একটি সরলরেখা পাওয়া গেল। বিন্দুগুলি যোগ করে একটি সরল রেখা পাওয়া গেল। দেখো বিন্দুগুলি যোগ করে একটি সরলরেখা পাওয়া গেল। তাহলে দেখো ইহাই দেখো তোমার যে সম্পর্কটি দেওয়া আছে, ওই তোমার বইয়ে যেটি দেওয়া আছে, হ্যাঁ দেখো এখানে বলা আছে s সমান xy such that 2x - y + 5 = 0। এই অন্যয় লেখো ইহাই s সমান xy such that 2x - y + 5 = 0 অন্যয়ে লেখো। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি আবার বলছি, এখানে ঠিক একইভাবে তোমরা অষ্টম শ্রেণীতে লিখেছো যে মনে করি x y x' এবং y y' যথাক্রমে x অক্ষ, y অক্ষ এবং ও মূলবিন্দু। দেখো ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে, অর্থাৎ 1 ঘর সমান 1 ধরেছি আমরা। তুমি এখানে 2 ঘর সমান 1 ধরতে পারো, 3 ঘর সমান 1 ধরতে পারো, 5 ঘর সমান 1 ধরতে পারো। তা আমরা এখানে সুবিধার জন্য 1 ঘর সমান 1 ধরেছি। ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এই বিন্দুগুলো, যে বিন্দুগুলো আমি এখানে পেয়েছি, বিন্দুগুলো এখানে বসিয়েছি, এই বিন্দুগুলি সব কাগজে স্থাপন করি। এরপর বিন্দুগুলি যোগ করে একটি সরলরেখা পাওয়া গেল। দেখো এই বিন্দুগুলো আমরা যোগ করেছিলাম, যোগ করলে একটি সরলরেখা, একবার স্ট্রেট লাইন পাবে তুমি, একটি সরলরেখা পাওয়া গেল। এই যে সরলরেখা পাওয়া গেল ইহাই এই যে অন্যয়টি দেওয়া আছে, এই অন্যয়ের লেখো। তো এটি হচ্ছে আমাদের গ্রাফের কাজ শেষ। এখন গ্রাফ থেকে তোমাকে নির্ণয় করতে হবে, তোমাকে বলছে যে লেখচিত্র অঙ্কন করো, লেখচিত্র থেকে নির্ণয় করো যে সেটি ফাংশন কিনা, অন্যটি ফাংশন কিনা। দেখো আমি প্রথমেই তোমাদেরকে ধারণা দিয়েছিলাম যে এখানে
যদি আমরা যে সরলরেখা পাবো এই সরলরেখা যদি y অক্ষের সমান্তরাল না হয় তাহলে সেটি কিন্তু ফাংশন হবে। তো এখানে কিন্তু দেখো যে আমরা যে সরলরেখা পেয়েছি এই সরলরেখা কিন্তু x অক্ষের সমান্তরাল নয়, সুতরাং এই অন্যটি কিন্তু একটি ফাংশন। তো আমরা এখন একটু লিখেও দেখাবো। একই ধরনের লেখা তোমাকে প্রত্যেকটিকে লিখতে হবে। দেখো লেখ থেকে দেখা যায় যে এখানে দেখো y অক্ষের সমান্তরাল y অক্ষ বা y অক্ষের সমান্তরাল কোন রেখার উপর দেখো একাধিক বিন্দু নাই, প্রত্যেকটি y এগুলো হচ্ছে এইটি হচ্ছে y অক্ষ আর এখানে সব উল্লম্ব রেখাগুলো কিন্তু y অক্ষের সমান্তরাল। এখানে দেখো একই রেখার উপরে কিন্তু একাধিক বিন্দু নেই। তাহলে দেখো লেখচিত্র দেখা যায় যে y অক্ষের সমান্তরাল একই রেখার উপরে লেখের একাধিক বিন্দু নেই। দেখো এটি কিন্তু লেখ থেকে স্পষ্ট। হ্যাঁ সামান্তা খুব অসুস্থ অবস্থায় সংযুক্ত আছে, ধন্যবাদ বলছো, নো প্রবলেম, থ্যাংক ইউ। হ্যাঁ দেখো তাহলে আমরা লেখচিত্র থেকে দেখলাম যে দেখো লেখ থেকে দেখা যায় যে y অক্ষের সমান্তরাল, দেখো y অক্ষের যতগুলো সমান্তরাল রেখা আছে y অক্ষের সমান্তরাল একই রেখার উপরে লেখের একাধিক বিন্দু নেই। তার অর্থ হচ্ছে তোমার এখানে s এর একই, অর্থাৎ s এর একই প্রথম, আমি যেটি প্রথমে বলেছিলাম যে s যে অন্বয় দেওয়া আছে ওই অন্বয়ের একই উপাদান বিশিষ্ট একাধিক ক্রমযোজন নেই। তুমি ওটুকু লিখে দিতে পারো, অর্থাৎ s অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমযোজন নেই। যেহেতু একাধিক ক্রমযোজন নেই এবং এটি y অক্ষের সমান্তরালও নয়, সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং s অন্যটি একটি ফাংশন। সুতরাং s অন্যটি একটি ফাংশন। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি আবার বলছি, দেখো আমি একটু বোর্ডে গ্রাফ পেপার তৈরি করার চেষ্টা করেছি যে শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। তোমাদের সবার সামনেই আশা করি গ্রাফ পেপার আছে। এই গ্রাফ পেপারে বিন্দু তোমরা স্থাপন করতে পারো। বিন্দু পাতনের বিষয়টি তোমাদের জানা আছে যে x এর মান যদি ঋণাত্মক হয় বাম দিকে যায়, ধনাত্মক হলে ডানে যায়, y এর মান ধনাত্মক হলে উপরে যায়, ঋণাত্মক হলে নিচের দিকে যায়। এই বিষয়গুলো তোমাদের জানা আছে। তাই এইভাবে দেখো তোমার একেবারে ক খ গ সবগুলো কিন্তু ঠিক একই ভাবে লিখতে হবে। একই লেখার কোনো ভিন্নতা নেই, তুমি একই ভাবে লিখবে। এই জন্য যে কোনো একটি মনে রাখলে তুমি বাকিগুলো লিখতে পারবে। শুধু তোমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে s এর যে বর্ণনাকারী সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে y এর মান বের করে নিতে হবে। y সমান x থাকলে x এবং ধ্রুব পদ যাই থাক সব ডাইনে চলে যাবে, যেভাবে আমরা করেছি।
ওখান থেকে তুমি x এর বিভিন্ন মান নিয়ে y এর বিভিন্ন মান নির্ণয় করবে এবং ওখানে তুমি বিভিন্ন ক্রমজোর তৈরি করবে। ক্রমজোরগুলোর যে স্থানাঙ্কগুলো ওই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করবে, স্থাপন করার পর এই কথাগুলো লিখতে হবে এবং লেখার পরে এখানে যে সরলরেখা আসবে, সরলরেখাটি যদি y অক্ষের সমান্তরাল না হয় তাহলে সেটি হবে তোমার ফাংশন, ওই অন্যটি ফাংশন। আর যদি y অক্ষের সমান্তরাল হয়ে যায় তাহলে কিন্তু সেটি ফাংশন হবে না। তো এখান থেকে আমরা যে পূর্বের ধারণা পেয়েছি সেই ধারণা থেকেই কিন্তু আমরা পেয়ে যাই যে এই অন্যটি ফাংশন কিনা। যেমন আমরা যখন আমরা বিভিন্ন ক্রমজোর নিয়েছি ওই ক্রমজোরে কিন্তু দেখো যে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোর নেই। যেহেতু একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোর নেই তাহলে সেটি স্পষ্টত যে ওই অন্যটি একটি ফাংশন। তো ওখান থেকে আমরা বের করতে পারি। তারপরে যেহেতু আমাদের গ্রাফের কথা বলেছে আমরা গ্রাফ থেকে নির্ণয় করব। এখানে গ্রাফে এখানে দেখো যে সরলরেখা পেয়েছে, এই সরলরেখা কিন্তু x y অক্ষের সমান্তরাল নয়। তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। এখন আমি ক খ খ এবং গ তোমাদের হোমওয়ার্ক, আর ঘতে চলে যাব। ঘতে দেখো দেওয়া আছে x সমান -2, দেখো এখানে y নেই, দেওয়া আছে x সমান -2। তাহলে এই গ্রাফটি আমি রেখে দিলাম আর এই গ্রাফটি এখন একটু কাজে লাগবে। এটা হচ্ছে x প্রাইম। দেখো দেওয়া আছে হচ্ছে s ইজ ইকুয়াল, ঘতে দেওয়া আছে দেখো দেওয়া আছে, তোমরা গিভেন দ্যাট দিয়েও লিখতে পারবে। দেওয়া আছে এই ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে s ইজ ইকুয়াল xy such that x is equal -2। দেখো এখানে কিন্তু y নাই, x is equal -2। যেহেতু y নেই এখানে y এর মান আমরা জানি না কেন, এই x এর মান কিন্তু সব সময় -2 আসবে। তাহলে দেখো s এর বর্ণনাকারী সমীকরণ, s এর বর্ণনাকারী সমীকরণ যেহেতু ডানে গ্রাফ রয়েছে আমি একটু নিচে চলে গেলাম। সমীকরণ হচ্ছে x is equal হচ্ছে -2। দেখো যেহেতু এখানে y নেই আমরা এটিকে এভাবে লিখতে পারি যে x is equal y into 0 -2। দেখো আমরা এরকম লিখতে পারি y into 0 তার অর্থ এটি হচ্ছে 0 আর এটা হচ্ছে -2, সে -2ই থাকে। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। দেখো যেহেতু আমাদের x এবং y উভয়েরই মান লাগবে আমরা এইভাবে ধরে নিলাম। এখন দেখো ওই আগে পূর্বের মতোই যে এক নং সমীকরণে লেখচিত্র অঙ্কনের জন্য দেখো এই ক্ষেত্রে কিন্তু দেখো আমরা y এর মানটাই নিতে হবে, কারণ এখানে কিন্তু আমরা y into 0 এদিকে আমরা একটু ব্যতিক্রম, যেহেতু শুধু x এর মান দেওয়া আছে এই ক্ষেত্রে y কে আমরা বামে রাখতে পারি না, কারণ বামে রাখলে তো সমীকরণই হয় না। তাহলে এটিকে আমরা ডানে নিয়ে গেছি, এখানে y এর বিভিন্ন মানের জন্য x এর বিভিন্ন মান নির্ণয় করব। দেখো অঙ্কনের জন্য y এর বিভিন্ন মানের জন্য x এর অনুরূপ মান নির্ণয় করি। দেখো তাহলে এখানে দেখো ঠিক একইভাবে আমরা পূর্বের ন্যায় কয়েকটি ঘর নিব। দেখো এখানটা হলে হবে, দেখো এখানে x এখানে হচ্ছে y। এখানে y এর মান যদি আমি 0 নেই, দেখো এখানে
y এর মান যদি তুমি মাইনাস মানও নিতে পারো, এখানে যায় না, y এর মান যায় নাও, এই y টি কিন্তু 0 হয়ে যাবে। এখানে তুমি -2 নিলেও -2 এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে, x এর মান -2 থাকবে। দেখো, তো তুমি যদি y এর মান -2 নিতে চাও নাও, -2 নিলে এটি 0 হয়ে যাবে, x সমান -2 থাকবে। যদি তুমি 0 নিতে চাও, 0 0 নিলেও আসবে। দেখো, এখানে যদি 0 নিতে চাও, 0 এর সাথে 0 গুণ করলে 0, আর তাহলে এখানে কিন্তু -2ই থাকে। এখানে যদি তুমি 2 নাও, দেখো 2 আর 0 গুণ করলে 0, এখানে কিন্তু x এর মান -2 থাকে। যদি তুমি 4 নাও, 4 আর 0 গুণ করলে 0, এখানে x এর মান -2 থাকে। দেখো, এখানে আমরা যে মানগুলো নিয়েছি, দেখো x এর মান কিন্তু সর্বক্ষেত্রেই -2 আসছে। তাহলে সুতরাং এটিকে আমরা লিখতে পারি p ইজ ইকুয়াল, দেখো এখানে যে ক্রোমোজোম গুলো পেয়েছি -2 -2, তারপরে হচ্ছে -2 0, তারপরে হচ্ছে -2 2, তারপরে হচ্ছে -2 4। দেখো, এটি অবশ্যই s এর উপসেট। দেখো, উপসেট s, কারণ হচ্ছে আমরা এরকম অনেক মান নিতে পারি। তো যে মানগুলো নিয়েছি p এর এই মানগুলো হচ্ছে তোমার s এর উপসেট। দেখো, আমরা ক্রোমোজোমের থেকে যে ধারণা পেয়েছি ফাংশনের, সেটি হচ্ছে যে কোনো ক্রোমোজোম কোনো অন্যের ফাংশন হতে হলে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম থাকতে পারবে না। এই ক্ষেত্রে দেখো, প্রত্যেক ক্ষেত্রেই প্রথম উপাদান কিন্তু একই। যেহেতু একই, তাহলে কিন্তু এটি ফাংশন নয়, এটি শুধুমাত্র অন্যয়। তা এটি যেহেতু আমাদেরকে লেখচিত্রের মাধ্যমে দেখাইতে বলছে, আমরা এখন একটি লেখচিত্রে দেখাবো। দেখো, দেখো এখন এই একই কথা আমি প্রথমে যেটি লিখেছি ওইভাবেই তোমরা লিখবে। মনে করি x ও x' এবং y ও y' যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ এবং ও মূল বিন্দু। তারপরে হচ্ছে ওই যে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর একক দৈর্ঘ্যকে তুমি এককও ধরতে পারো, 2 ঘর সমান 1 এককও ধরতে পারো। তোমার সুবিধার জন্য তুমি প্রতি ঘরকে একক ধরে এই বিন্দুগুলো তুমি ছক কাগজে স্থাপন করবে, একই লেখা। তা স্থাপন করলে দেখো, এখানে আছে -2 2, -2 2, যেহেতু এদিকে -2 ঘর 1 2, আর -2 হলে নিচের দিকে আসবে -2, এইখানে আসবে বিন্দুটা। দেখো, -2 2 বিন্দু হচ্ছে এটি। এরপর হচ্ছে -2 0, দেখো -2 আর 0, যেহেতু 0 তাহলে উপরেও যাবে না নিচেও আসবে না, বিন্দু হচ্ছে এটি। এরপরে দেখো -2 2, তাহলে -2 এখানে আর 2 উপরের দিকে যাবে 1 2। দেখো, এই বিন্দুটা হচ্ছে -2 2, আর এখানে আছে -2 4, এখানে দেখো -2 এখানে 4, 4 ঘর উপরে যাবে 1 2 3 4। হ্যাঁ বন্ধুরা, শুরুতে তোমাদেরকে যে কথা বলেছিলাম, দেখো যে এখানে যে এই বিন্দুগুলো যোগ করো। দেখো, যোগ করলে এটি কিন্তু এই যে একেবারে সরলরেখার উপরেই আছে। দেখো, ঠিক আছে, যোগ করলে দেখো যে সরলরেখা আমরা পাইলাম, এই সরলরেখা কিন্তু এই y অক্ষের সমান্তরাল। তো যেহেতু y অক্ষের সমান্তরাল হলে কিন্তু সেটি ফাংশন হবে না, সেটি শুধুমাত্র অন্যয়, সেটি কিন্তু ফাংশন নয়। তো দেখো, এই ক্ষেত্রে আমরা যে বিন্দুগুলো যোগ করে যে সরলরেখা পাইলাম, সেই সরলরেখা হচ্ছে y অক্ষের সমান্তরাল। অর্থাৎ এইখানে দেখো, আমরা যে ক্রোমোজোম গুলো পেয়েছি, s অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম আছে। সুতরাং এই s অন্যয়টি ফাংশন নয়, এটি শুধুমাত্র অন্যয়, এটি কিন্তু ফাংশন নয়। তাহলে আমি আর লিখছি না, আমি বলছি, তোমরা ওইভাবে লিখে নেবে। আমরা পরে যে লেখচিত্র থেকে দেখা যায় যে এখানে দেখো, এই বিন্দুগুলো যোগ করে প্রথমে যে বিন্দুগুলো যোগ করে একটি সরলরেখা পাওয়া গেল। ইহাই এই যে সমীকরণ দেওয়া আছে, অন্যয় দেওয়া আছে s সমান xy such that x is equal -2, অন্যয়ের লেখো। তারপরে তুমি লিখবে যে লেখচিত্র থেকে দেখা যায় যে যে সরলরেখাটি পাওয়া গেছে এটি হচ্ছে, অর্থাৎ y অক্ষের উপর একাধিক বিন্দু আছে, y অক্ষের সমান্তরাল, অর্থাৎ y অক্ষের সমান্তরাল রেখার উপরে একাধিক বিন্দু আছে। অর্থাৎ যে সরলরেখা পাওয়া গেছে সেটি হচ্ছে y অক্ষের সমান্তরাল। যেহেতু y অক্ষের সমান্তরাল, অর্থাৎ দিয়ে তুমি লিখতে পারো, অর্থাৎ s অন্যয়ের ক্রোমোজোম গুলোর মধ্যে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোম আছে। অথবা তুমি লিখতে পারো যে সবগুলো ক্রোমোজোমে প্রথম উপাদান একই। সুতরাং s অন্যয়টি ফাংশন নয়। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ। তাহলে এইভাবে হচ্ছে তোমাকে লেখচিত্র অঙ্কনের মধ্য দিয়ে তোমাকে দেখাইতে হবে যে ওই
অন্য একটি ফাংশন কিনা। তা আশা করি বুঝতে পেরেছ এবং তোমরা এগুলো আঁকতে পারবে। এটি হচ্ছে তোমার সরল রেখার ক্ষেত্রে। দেখো এখন 14 নম্বরে যেটি আছে, দেখো এটি তোমাদের এখন জ্যামিতি বক্সের কম্পাস লাগবে। দেখো এখন আমরা বৃত্তের সমীকরণ দেখব। 14 নম্বরে যেটি বলা আছে যে এস অন্যয়ের লেখচিত্র অঙ্কন করো এবং অন্যয়টি ফাংশন কিনা তা লেখচিত্র থেকে নির্ণয় করো, যেখানে এস সমান এক্স ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 25। দেখো এটি হচ্ছে বৃত্তের সমীকরণ। এটি নিয়ে আমি কিন্তু তোমাদের সাথে এই অধ্যায়ে আলোচনা করেছিলাম। তাহলে এটি হচ্ছে 14 নম্বরের পথে দেখো দেওয়া আছে। এতক্ষণ আমরা সরলরেখা নিয়ে আলোচনা করেছি। 14 নম্বরের পথে দেওয়া আছে, দেখো এস সমান এক্স ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25 বলা আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 25 এই একটা অন্যয় দেওয়া আছে। এখান থেকে তোমাকে দেখাতে হবে যে এই অন্যয়টি ফাংশন কিনা, লেখচিত্র থেকে দেখাতে হবে। দেখো এখানে দেওয়া আছে, তাহলে এখানে দেখো এস এর বর্ণনাকারী সমীকরণ। দেখো এস এর বর্ণনাকারী সমীকরণ, এখানে যে সমীকরণটি দেওয়া আছে এটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 25। দেখো আমি এই অধ্যায়ে তোমাদের সাথে এই বৃত্তের সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। যে আমি বলেছিলাম বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল r স্কয়ার। এই আকারে যদি সাজানো যায় তাহলে সেটি হচ্ছে বৃত্তের সমীকরণ, যেখানে ab হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন এই সমীকরণটিকে দেখো আমরা ঠিক ওইভাবে সাজাইতে পারি। তাহলে এখানে x মাইনাস 0 হোল স্কয়ার আমরা দিতে পারি। দেখো x স্কয়ার আর x মাইনাস 0 হোল স্কয়ার একই, প্লাস যেহেতু এখানে কোনো মান দেওয়া নাই প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল 25 কে আমরা লিখতে পারি 5 স্কয়ার। দেখো ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0। এখানে a আর b এর মান যা থাকবে সেটি আমি আবারও একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো দেখো আমাদের সমীকরণটি বৃত্তের সমীকরণ হচ্ছে একরেট সমীকরণ x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল r স্কয়ার। এটা ছিল হচ্ছে বৃত্তের সমীকরণ। এখানে a আর b হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, a b টা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক আর r হচ্ছে হলো ব্যাসার্ধ, r হচ্ছে ব্যাসার্ধ। দেখো এইখানে তোমার সমীকরণ যেভাবে দেয়া থাক তোমাকে এইভাবে, তুমি যদি এইভাবে তৈরি করতে পারো, অর্থাৎ x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল r স্কয়ার। এখানে r এর মান, a এর মান এবং b এর মান যাই হোক না কেন, যা থাকবে সেটা হচ্ছে a আর b এর মান যা আসবে, মনে করো এখানে 3 আর 5 আসলো, তাহলে 3 5 হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। 3 5 কে কেন্দ্র ধরে, ওই বিন্দুকে কেন্দ্র ধরে, এবং এইখানে মনে করো দেয়া আছে, এখানে যখন 5 দেয়া আছে তাহলে 5 একক ব্যাসার্ধ নিয়ে তুমি বৃত্ত আঁকবে। যদি এখানে 7 থাকে তাহলে 7 একক ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবে। এটি হচ্ছে নিয়ম। তো এটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ, দেখো যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0। হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো সবাই। হ্যাঁ ধন্যবাদ। দেখো তাহলে লেখো এখানে হচ্ছে, লেখো ইহা একটি বৃত্তের সমীকরণ, ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0। অর্থাৎ 0 0 হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 0 0। অর্থাৎ x অক্ষ এবং y অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে মূল বিন্দু। যখন 0 0 থাকবে তখন হচ্ছে মূল বিন্দু। এখানে কিন্তু সবসময় 0 0 থাকবে এমন কথা নাই, এখানে কিন্তু অন্য সংখ্যা আসতে পারে। যেমন এখানে যদি এখানে প্লাস মাইনাস থাকতে পারে, যদি থাকে সেটিকে কিন্তু তোমার এইভাবে x মাইনাস a প্লাস y মাইনাস b
তৈরি করে নিতে হবে। তখন যেটি আসবে এখানে হতে পারে -3 4 হতে পারে -3 4 যদি হয় তাহলে তোমার গ্রাফ পেপারের উপরে 3 4 -3 4 বিন্দু স্থাপন করে সেই বিন্দুকে কেন্দ্র করে এখানে যে ব্যাসার্ধ থাকবে সেই একক পরিমাণ একক ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকতে হবে। একদম সহজ বিষয়। তাহলে ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ 5 একক। 5 একক। দেখো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তুমি যেহেতু তোমাকে গ্রাফে কাজ করতে হবে তাহলে ওই একই কথা তুমি লিখবে পূর্বের মতোই, যে মনে করি x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ এবং ও মূল বিন্দু। তারপরে এই মূল বিন্দুকে পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মূল বিন্দুকে কেন্দ্র করে, যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, মূল বিন্দুকে কেন্দ্র করে তুমি এখানে 1 ঘর সমান 1 ধরতে পারো, 2 ঘর সমান 1 ধরতে পারো। তো তুমি যদি 1 ঘর সমান 1 ধরো তাহলে লিখবে যে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি এবং তোমার 0 0 বিন্দু মূল বিন্দুকে কেন্দ্র করে 5 একক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। এইভাবেই তোমাকে লিখতে হবে। আমি আবার বলছি যে মনে করি x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু। এরপরে লিখবে যে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরে মূল বিন্দুকে কেন্দ্র করে এবং 5 একক ব্যাসার্ধ নিয়ে, দেখো যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0 তাহলে মূল বিন্দুকে কেন্দ্র করে, এটি হচ্ছে কেন্দ্র, এই বিন্দুগুলো কিন্তু এখন থাকবে না, এখন কিন্তু আমরা বৃত্তের সমীকরণ নিয়ে কাজ করছি। তাহলে মূল বিন্দুকে কেন্দ্র করে দেখো 5 একক ব্যাসার্ধ নিব, অর্থাৎ 1 ঘর সমান 1, তাহলে 5 ঘর সমান 5, এদিকে দেখো 1 2 3 4 5, তাহলে সব দিক দিয়েই কিন্তু 5 আসবে। এখানে 5 এইটা, এদিকে 1 2 3 4 5 এই পর্যন্ত, এদিকে 1 2 3 4 5 এই পর্যন্ত, 1 2 3 4 5 এই পর্যন্ত। দেখো 1 ঘর সমান যদি 1 ধরি তাহলে আমরা এটাকে কেন্দ্র করে তুমি এখানে কম্পাস দিয়ে বৃত্ত এঁকে দেবে। আমি জাস্ট বোঝানোর জন্য দেখো একটু এরকম আসবে, মূলত এটা একটু নিচ দিয়ে চলে আসছে। দেখো এরকম হবে তোমার বৃত্তটি, ঠিক এরকম হবে। এখানে দেখো কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে, এখানে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0, দেখো আর তুমি 5 একক ব্যাসার্ধ নিছো এটাই। তাহলে এইভাবে তুমি প্রথমে বলবে যে একটি বৃত্ত অঙ্কন করি, অঙ্কন করার পরে তোমাকে দেখাইতে হবে যে এটি ফাংশন কিনা। দেখো আমরা বলেছিলাম যে y অক্ষ বা y অক্ষের সমান্তরাল রেখার উপরে যদি একাধিক বিন্দু থাকে তাহলে সেটি কিন্তু ফাংশন হবে না। তো বৃত্তের ক্ষেত্রে দেখো এই যে y অক্ষ, দেখো ঠিক y অক্ষের উপরে দেখো এইখানে যে বিন্দুটি আছে সেটি হচ্ছে, দেখো এদিকে নিচের দিকে হচ্ছে এটা বিন্দুটি হচ্ছে তোমার, যেহেতু y অক্ষের উপরে হচ্ছে হলো 0, আর যেহেতু সরি এটা হচ্ছে x এর মান হচ্ছে এখানে -5 আর y অক্ষ হচ্ছে 0, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5 0। উপরের দিকে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক, এখানে x অক্ষের মান হচ্ছে 5 আর y অক্ষের মান হচ্ছে 0। তাহলে দেখো যে একই সরলরেখার উপরে দেখো y অক্ষের উপরে একাধিক বিন্দু অবস্থিত, যেহেতু একাধিক বিন্দু অবস্থিত সুতরাং এটি কিন্তু শুধুমাত্র অন্য, এটি ফাংশন নয়। তো তোমরা এখন ওভাবে লিখতে পারো যে লেখচিত্র থেকে দেখা যায় যে, আর মাঝে যে কথাটুকু বলেছি ওই একই কথা পূর্বের ন্যায় লিখতে হবে। দেখো একই কথা পূর্বের ন্যায় লিখতে হবে, ওটা লেখার পরে শেষে তুমি লিখবে যে লেখচিত্র হতে দেখা যায় যে, লেখচিত্র হতে দেখা যায় যে y অক্ষের উপর উপরে লেখের একাধিক
বিন্দু অবস্থিত, লেখের একাধিক বিন্দু অবস্থিত। তুমি অর্থাৎ দিয়ে দিতে পারো যে কোন কোন বিন্দু আছে। অর্থাৎ একটি হচ্ছে 50 50 আর একটি হচ্ছে -50। দেখো এই দুইটি বিন্দু কিন্তু y অক্ষের উপরে অবস্থিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা যেহেতু y অক্ষ বা y অক্ষের সমান্তরাল রেখার উপরে একাধিক বিন্দু অবস্থিত, সুতরাং এটি কিন্তু ফাংশন হবে না। এত এবং এত, তাহলে দেখো সুতরাং s অন্য একটি ফাংশন নয়। সুতরাং s অন্য একটি ফাংশন নয়। দেখো আশা করি বুঝতে পেরেছো। আমি পূর্বেই বলেছিলাম যে y অক্ষ বা y অক্ষের সমান্তরাল কোনো রেখার উপরে যদি একাধিক বিন্দু থাকে তাহলে সেটি ফাংশন হবে না, যদি একাধিক বিন্দু না থাকে তাহলে সেটি ফাংশন হবে। তা যেহেতু এখানে একাধিক বিন্দু পাওয়া গিয়েছে, সুতরাং এটি ফাংশন নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, লেখা স্পষ্ট আছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো ওখানে 14 খতে আরেকটি সমীকরণ দেয়া আছে, ওটি কিন্তু আর বৃত্তের সমীকরণ নয়। দেখো, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখান থেকে আমরা বৃত্তের লেখচিত্র থেকে দেখলাম যে এটি ফাংশন নয়। এখন দেখো খতে যেটি দেওয়া আছে, দেখো তোমার 14 খ নম্বরে দেওয়া আছে যে s সমান xy such that x² + y = 9। খতে দেওয়া আছে s = xy such that x² + y = 9। দেখো এটা একটি সমীকরণ দেওয়া আছে। তো এখান থেকে আমরা দেখো s এর বর্ণনাকারী সমীকরণ, এখন কিন্তু আর এটি বৃত্তের সমীকরণ নয়। তাহলে আমরা একটু এটা মুছিয়ে দিই। দেখো এখানে সমীকরণটি দেওয়া আছে হচ্ছে x² + y = 9। তা আমরা বলেছি যে এরকম যদি সমীকরণ থাকে তাহলে আমরা y কে বামে রেখে সব ডানে নিয়ে যাব। তাহলে 9 এই প্লাস x² ডানে গেলে -x², এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। দেখো এখানে ঠিক একই ভাবে পূর্বের ন্যায় আমরা যেমন সরল রেখার গ্রাফ এঁকেছিলাম, ঠিক একই ভাবে এখানে x এর বিভিন্ন মান নিয়ে আমরা y এর বিভিন্ন মান নির্ণয় করব। দেখো এখানে x এর মান যে কোনো মানের জন্য কিন্তু y এর মান আসবে। এজন্য তুমি x এর বিভিন্ন মান, এখানে একটু লক্ষণীয় বিষয় হচ্ছে তুমি -1 থেকে শুরু করবে। -1 থেকে শুরু করে কিছু মাইনাস মান নেবে, আবার কিছু প্লাস মান নেবে। তাহলে দেখো 1 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য x এর বিভিন্ন মানের জন্য y এর অনুরূপ মান নির্ণয় করব। দেখো ঠিক পূর্বের মতো এখানে আমরা বেশ কিছু মান নিব। দেখো
দেখো এখানে যেহেতু x স্কয়ার আছে, এখানে আমরা মানগুলো একটু বেশি করে মান নেওয়ার চেষ্টা করব। দেখো এটি কিন্তু সরলরেখাও হবে না, বৃত্ত হবে না, এর জন্য আমরা মাইনাস মান থেকে শুরু করব। দেখো xy, দেখো আমরা যদি -4 নেই, এখানে x এর মান যদি -4 নেই, দেখো এখানে -4 এর উপর হোল স্কয়ার দিলে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়, তখন দেখো 9 -4 হোল স্কয়ার। দেখো এখানে থাকে হচ্ছে 9 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 16, তাহলে এখানে থাকে হচ্ছে -7। দেখো তাহলে আমরা x এর মান যদি -4 নেই, y এর মান পাবো -7। আশা করি বুঝতে পেরেছো। এখানে যদি -3 নেই, তাহলে এখানে -3 হোল স্কয়ার, তার অর্থ হচ্ছে 9 9 থেকে 9 বিয়োগ করলে কিন্তু 0 হবে। দেখো 9 থেকে 9 বিয়োগ করলে 0 হবে। যদি -2 নেই, -2 হোল স্কয়ার সমান হচ্ছে 4, 9 থেকে 4 বাদ দিলে 5 থাকে। -1 নিলে -1 হোল স্কয়ার সমান হচ্ছে 1, 9 থেকে 1 বাদ দিলে 8 থাকে। যদি 0 নেই, 0 স্কয়ার সমান 0, তাহলে এখানে y এর মান হচ্ছে 9। যদি 1 নেই, 1 স্কয়ার সমান 1, 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়। যদি 2 নেই, 2 স্কয়ার সমান 4, 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়। যদি এখানে 3 নেই, 3 স্কয়ার সমান 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়। যদি 4 নেই, তাহলে 4 স্কয়ার সমান হচ্ছে 16, তাহলে 9 থেকে -16 থেকে 9 বিয়োগ করলে -7 হয়। দেখো আমরা বেশ কিছু মান নিলাম, তুমি ইচ্ছা করলে আরো দুইটি মান নিতে পারো। এখন এই মানগুলো ছক কাগজে স্থাপন করতে হবে। দেখো এখন যে কাজটি করব, দেখো এই বৃত্তটি আমি মুছে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও। দেখো মুছে দিলাম। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই বিন্দুগুলো স্থাপন করব। দেখো -4 7, দেখো -4 যেহেতু বামের দিকে আসবে, 1 2 3 4 এক ঘর সমান। আমি প্রথমে এই কথাগুলো একটু লিখে নেবে, যে মনে করি x ও x' এবং y ও y' যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূল বিন্দু। এরপর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরে এই বিন্দুগুলি লেখো, এই যে -4 7 -3 2 -2 5 -1 8 0 9 1 8 2 5 3 0 এবং 4 -7 বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি। এরপর স্থাপন করার পরে দেখো যে যোগ করলে কি পাওয়া যায়। তাহলে প্রথমে আছে -4 -7, তাহলে -4 দেখো 1 2 3 4, -7 যেহেতু নিচের দিকে 1 2 3 4 5 6 7। দেখো তাহলে 4 এখানে -7 বিন্দু আসবে এখানে। এই বিন্দুগুলো কিন্তু তুমি পরবর্তীতে পাশে বিন্দুর নাম লিখে দেবে। এরপর -3 0, দেখো -3 হচ্ছে 1 2 3, 3 পরে 0 যেহেতু এইখানে থাকবে এই অক্ষের উপরে। তারপরে হচ্ছে -2 5, -2 হচ্ছে এইখানে, আর 5 1 2 3 4 5, দেখো -2 5 এখানে। এরপর হচ্ছে -1 8, -1 হচ্ছে এটা 1 2 3 4 5 6 7, 8টা আসলে উপরের দিকে চলে যাবে এরকম, আমার এখানে আসছে নাই। এরপর হচ্ছে 0 9, দেখো 0 এটা 9, তাহলে আরো উপরের দিকে চলে যাবে, এরকম জায়গায় চলে যাবে। দেখো তারপর হচ্ছে 1 8, 1 হচ্ছে ডানে আর 8 এরকম জায়গায় আসবে। এরপর হচ্ছে 2 5, 2 1 2 5 1 2 3 4 5 এইখানে আসবে। এরপর হচ্ছে 3 0, দেখো 1 2 3 0 হচ্ছে যেহেতু এইখানেই থাকবে। তারপরে 4 -7, এটা হচ্ছে 4, আর 7 হচ্ছে 1 2 3 4 5 6 7 এইখানে চলে আসবে। দেখো এই বিন্দুগুলো যোগ করলে দেখো কেমন আসে। দেখো এই বিন্দুগুলো এইভাবে যোগ করে দেবে। দেখো এরকম একটা কার্ভ আসে, দেখো এই বিন্দুগুলো যোগ করলে। আশা করি বুঝতে পেরেছো। তাই এটি দেখো, এটি কিন্তু বৃত্ত নয়, এটি সরল রেখাও নয়। দেখো এটিকে বলা হয় পরাবৃত্ত। দেখো এই যে যে কার্ভটা আসছে, দেখো এরকম গিয়ে এরকম ঘুরে আবার এরকম চলে আসছে, এটিকে বলা হয় পরাবৃত্ত। তাহলে এটি দেখো, এটি বৃত্তেরও সমীকরণ নয়, এটি
তোমার সরলরেখা, এখানে কিন্তু সরলরেখাও আসে নাই, বৃত্তও আসে নাই, তো এটাকে বলা হয় পরাবৃত্ত। তাহলে ইহা একটি পরাবৃত্ত। সুতরাং ইহাই হচ্ছে তোমার এই সমীকরণের যে অর্থাৎ s = xy such that x² + 9y = 9 এই অন্বয়ের লেখচিত্র। তো এই লেখচিত্রটা কিন্তু একটি পরাবৃত্ত। তো এখানে দেখো, এখান থেকে যেটি দেখা যায় সেটি হচ্ছে, দেখো এখানে y অক্ষ বা y অক্ষের সমান্তরাল কোন রেখার উপরে একাধিক বিন্দু কিন্তু অবস্থিত নয়। দেখো এখানে কোন এই y অক্ষ অথবা y অক্ষের কোন সরলরেখার উপরে দেখো একাধিক বিন্দু নেই। যেহেতু একাধিক বিন্দু নেই, সুতরাং এটি কিন্তু একটি ফাংশন। তাহলে পূর্বে বৃত্তের যে সমীকরণ ছিল সেটি কিন্তু ফাংশন ছিল না, কিন্তু এই পরাবৃত্তটা কিন্তু একটি ফাংশন। হ্যাঁ, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? আশা করি অসুবিধা হয় নাই। তা আমাদের শর্ত যেটি ছিল সেটি হচ্ছে যে y অক্ষ বা y অক্ষের সমান্তরাল কোনো রেখার উপরে একাধিক বিন্দু যদি না থাকে তাহলে ফাংশন হবে, যদি একাধিক বিন্দু থাকে তাহলে ফাংশন হবে না। তা যেহেতু y অক্ষ বা y অক্ষের সমান্তরাল কোনো রেখার উপরে একাধিক বিন্দু নেই, সুতরাং এই s অন্বয়টি একটি ফাংশন। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে সম্পূর্ণ ভিন্ন একটি টপিক নিয়ে তোমাদের সাথে ছিলাম, অর্থাৎ অন্বয় এবং ফাংশনের যে বিষয়টি একেবারে আলোচনা করা হয়নি, আজকে সেই নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সাথে ছিলাম। সেটি হচ্ছে লেখচিত্র অঙ্কনের মাধ্যমে যে অন্বয়গুলো দেয়া থাকবে তোমাকে দেখাইতে হবে যে অন্বয়টি ফাংশন কিনা নাকি শুধুমাত্র অন্বয়। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটু সারসংক্ষেপ টানছি, সেটি হচ্ছে যে তোমরা যখন ওই সরল রেখায় বলো, বৃত্ত বলো, পরাবৃত্ত বলো, যেটি আসুক ওখান থেকে যদি তুমি দেখাইতে পারো যে লেখচিত্রের উপরে y অক্ষ বা y অক্ষের সমান্তরাল কোনো রেখার উপরে একাধিক বিন্দু অবস্থিত নয়, তাহলে সেটি ফাংশন হবে। আর যদি একই রেখার উপরে একাধিক বিন্দু অবস্থিত হয়, অবশ্যই সেটি y অক্ষ বা y অক্ষের সমান্তরাল হতে হবে। যদি একাধিক বিন্দু অবস্থিত হয় তাহলে সেটি ফাংশন হবে না। এটি হচ্ছে লেখচিত্র থেকে আমরা দেখাতে পারি। আশা করি সকলে বুঝতে পেরেছো। তা আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের এই অধ্যায়ের সমাপ্তি ঘটবে। সেই দিনে আমার সাথে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।